শত শত ঘর পুড়ে ছাই করাইল বস্তিতে, আকাশের নিচে সম্বলহীনরা। 5.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 5 সদস্যের তদন্ত কমিটি। 10 বছরের স্বল্প আয়ের বাসিন্দাদের আশ্রয়স্থল করাইলে বারবার আগুন, দফায় দফায় হাজারো মানুষ সর্বস্ব হারালেও পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। ভূমিকম্পে মানসিক চাপে নগরবাসী, আতঙ্ক কাটছে না অনেকের। বিশেষ মানসিক সেবা দেওয়ার পরামর্শ। যে কোনো বিপর্যয়ে দারিদ্র্যের ঝুঁকিতে বাংলাদেশের 6 কোটি 20 লাখ মানুষ। এবছর দারিদ্র্যের হার 21% ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিশ্বব্যাংকের। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত ইউক্রেন, খবরটি নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। আবারও পুরল রাজধানীর মহাখালী বনানী এলাকার করাইল বস্তি। কেউ হতাহত না হলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারণ অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগুন আর করাইল বস্তি যেন সমর্থক। নগরের শ্রমজীবী আর প্রান্তিক মানুষের মাথা গোজার এই এলাকা আবারও পুড়ল লেলিহান শিখায়। আমার মা আলাদা থাকে, আমি আলাদা, আমার বোন আলাদা, যার যারটা আমার মা বয়স্ক একাল বৃদ্ধ। মঙ্গলবার বিকেল 5:22 বহাখালীর করাইল বস্তির বউবাজারে সূত্রপাত আগুনের। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে প্রথমে 7টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে যোগ দেয় আরও 12টি ইউনিট। এখানকার ফায়ার সার্ভিসকে বলা হয়েছে, ফায়ার সার্ভিস এখানে প্রায় 1 ঘন্টা লাগাইছে, পাইপ লাগাইতে সাথে মাত্র পানি দিতে পারে না তারা। খুবই খারাপ অবস্থা। এই জায়গায় অনেক বিশাল একটা এরিয়া জুড়ে এই আগুনটা লাগছে। এই জায়গার 3-4টা ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে। শুনতাম সিগারেট অথবা সিলিন্ডার আপনার কারেন্ট না, এই আগুনটা দেখে আমার মনে হয় ব্রাউন পাউডারের আগুনটা লাগানো হয়েছে। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো, এসব কারণে দ্রুত ছড়ায় আগুন। একদিকে পুড়েছে বাসস্থান সহ মূল্যবান জিনিসপত্র, আরেকদিকে বস্তির বাসিন্দাদের সব হারানোর চিৎকার, কান্নার রোল। শ্রমজীবী মানুষের শেষ সম্বল রক্ষার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আগুনের আগ্রাসন। রাতে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে অনেকের। তাদের আহাজারিতে ভারী আশেপাশে পরিবেশ। কিছু মাল পানি ভাই কয়ে বে করতে পারছে না ভাই, সবারই মাল পানি চলে গেছে ভাই, পানি দিতেছে তারপরে আগুন শুধু বাড়তেছে। অনেক দোকানপাট পুড়ে যেতেছে, অনেক ব্যয়বহুল ভাবে আগুন ছড়াছিটে হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে শত শত স্বল্প আয়ের মানুষের বাসস্থান ও শেষ সম্বল। 5 ঘন্টার বেশি সময় পর রাত 10:35 নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। 10:35 আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই এবং এখন যে কাজটা চলছে, ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে। এখন সার্চ অপারেশনও চলছে। এখানে আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মধ্যরাতে করাইল বস্তিতে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন জামায়াতে ইসলামীর আমির। কজটা ফাইন্ড আউট করা উচিত যে কিভাবে আগুনটা লাগলো, এর জন্য কোনো বিশেষ কারণ দায়ী আছে কিনা, প্রথম কথা এটা। তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়, আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। করাইলের আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে উদ্বেগের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসিফ খান, ডিবিসি নিউজ। করাইল বস্তিতে আগুন যেন প্রতি বছরের নিয়মিত ঘটনা। সবশেষ বড় অগ্নিকাণ্ডটি হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। গেল বছরের শেষ দিকেও স্বল্প আয়ের মানুষের আশ্রয়স্থল এই বস্তিতে একাধিকবার আগুনের ঘটনা ঘটে। বছর বছর অনেক কিছুর বদল হলেও করাইলবাসীর আগুনের ভাগ্যে বদল হয় না।
রাজধানীর বনানীর করাইল বস্তি 10 বছরে প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময় আগুন লেগেছে এই বস্তিতে। 10,000-এরও বেশি স্বল্প আয়ের মানুষের আবাসস্থল করাইল। বস্তির ঘরগুলো কাঠ, টিন, বাঁশ দিয়ে তৈরি এবং পথগুলোও সরু। রয়েছে অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। ফায়ার সার্ভিস বরাবরই বলে আসছে, অবৈধ এসব সংযোগ বড় ধরনের অগ্নিকাণ্ডের মূল কারণ। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটকেও অধিকাংশ সময় কারণ বলে ধরা হয়। যদিও করাইলের বাসিন্দাসহ অনেকেই বারবার আগুনের পেছনে নাশকতাকে দায়ী করেন। প্রতিবারই আগুনের ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি। যথারীতি সেই কমিটি প্রতিবেদন জমা দিয়ে সুপারিশমালা প্রণয়নের পরও আগুনের লেলিহান শিখা গ্রাস করে করাইলবাসীর স্বপ্নকে। আগুনে পুড়ে নিঃস্ব হয়ে আবারও ঘর বাঁধেন বাসিন্দারা। 95 একর জুড়ে গড়ে ওঠা করাইল বস্তির জমির মূল মালিক বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL). প্রতিষ্ঠানটি আদালতের আদেশ নিয়ে 2012 সালে করাইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা করেও হাজার হাজার বস্তিবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 31 ঘন্টায় বড় ছোট মিলিয়ে 4টি ভূমিকম্প আতঙ্ক ধরিয়ে দিয়েছে ঢাকাবাসীর অনেকের মনে। বিশেষ করে 21শে নভেম্বর সকালের ঝাঁকুনির ঘটনা বহুতল ভবনের নারী ও শিশুদের মনে ট্রমার জন্ম দিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প বাংলাদেশে তুলনামূলকভাবে কম ঘটায়, মানসিক প্রস্তুতি কম থাকে। তাই মাঝারি মাত্রার এই কম্পনও মানসিক স্বাস্থ্যে বড় উলটপালট ঘটিয়ে দিয়েছে। মনের ভেতর আতঙ্ক জন্ম নেয়াদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা উচিত বলেও মনে করেন তারা। কিছু পরিকল্পিত আর বহু এলোমেলো ভবনে ক্রমাগত বড় হতে থাকা মহানগরী ঢাকা এখন দুর্যোগপ্রবণ এক জনপদ। 5.7 মাত্রার ঝাঁকুনিটা ছিল অনেকটা সময় জুড়ে। সেই ধাক্কায় অনেকেই বহুতল ভবনের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। অনেকেই হয়ে পড়েন কিংকর্তব্য বিমূঢ়। ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে দেখি যে বাসার আসবাবপত্র সব পড়ে যাচ্ছে, আলমারির উপর থেকে জিনিস পড়ে যাচ্ছে। তো আমরা এবং আমার রুমমেটরা সবাই আমরা সিঁড়িতে নামতে থাকি। আর সিঁড়ি মনে হচ্ছে যে শেষ হচ্ছে না, এমন একটা অবস্থা। পরে নিচে নেমে অনেকক্ষণ আমার জিনিসটা ফিল করতে হয়েছে যে এত ভয়াবহ ঘটনা। আমার কাছে মনে হচ্ছে গড আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে। আচমকা ঝাঁকুনিতে শিশু ও নারীদের মানসিক স্বাস্থ্যে তীব্র প্রভাব পড়েছে। এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন 3 বছরের শিশু জারিসের মা। বৃদ্ধরাও ভুগছেন আতঙ্কে। বুঝতে পারছি যে ভূমিকম্প, পরে আমার বাচ্চাটাও ভয় পেয়ে গিয়েছে। তো ওকে কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওর মধ্যে একটা ভয় আর কি কাজ করছে এখনো। যদি একটু হয়তো খাটে ধাক্কা লাগে নড়ে, তখনও বলে মা আবারও কি নড়ছি বিল্ডিং। নাতিনে ভয় পেয়ে এই শিকার দিয়ে দৌড়া গেছে। আমি তো বিল্ডিং শুদ্ধ করতেছি, অনেক ভয় পাইছি। মানসিক বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো দুর্যোগ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে রূপ নিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, বড় দুর্ঘটনা, জীবনের কোনো খুব খারাপ ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে যখন যায় এবং এই ট্রমাটার পরে তার মধ্যে কিছু রোগের লক্ষণ দেখা দিতে পারে, যেমন তার ঘুমের সমস্যা, ভীতিকর স্বপ্ন দেখা, তারপর বারবার তার ওই ঘটনাটা, ট্রমাটিক ঘটনাটা ফ্ল্যাশব্যাক হওয়া। যে কোনো একটি এরকম স্ট্রেসফুল সিচুয়েশন বা ট্রমাটিক সিচুয়েশনের পরেই কিন্তু পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। জাপান, চীন ও নেপালের মতো ভূমিকম্পপ্রবণ দেশগুলোতে জনসাধারণের গুরুতর চিকিৎসার পাশাপাশি মানসিক ধাক্কা সামাল দিতে জাতীয় নীতিমালা রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু আমাদের প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা ট্রেনিং, শিক্ষক এবং শিক্ষার্থী দুই পক্ষেরই কিন্তু এই ট্রেনিংটা থাকা জরুরি। বাংলাদেশেও এমন উদ্যোগ নেওয়া জরুরি, কেননা মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে অনেক কিছু। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ধারাবাহিক মূল্যস্ফীতির কারণে দাম বেড়েছে জিনিসপত্রের। এর প্রভাবে চলতি বছরে দেশে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 21.2% হওয়ার শঙ্কা বিশ্ব ব্যাংকের। সংস্থাটির প্রতিবেদনে প্রকাশ, এখনও স্বাস্থ্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো বিপর্যয়ে প্রায় 6,20,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে আছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ সমৃদ্ধির পথে অগ্রযাত্রা বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংক। এ সময় জানানো হয়, 2010 থেকে 2022 সালের মধ্যে দারিদ্র্যের হার 31.1% থেকে 18.7% নেমেছে। একই সময়ে অতি দারিদ্র 12.2% থেকে কমে হয়েছে 5.6%। তবে প্রতিবেদন বলছে, 2023 থেকে 2024 সালে কাজ হারিয়েছে 20 লাখ মানুষ। চলতি বছর আরও 8 লাখ মানুষ বেকার হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদন বলছে, এই মুহূর্তে 2,10,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমাহীন অর্থ পাচারের কারণে অর্থনীতি চাপের মুখে পড়েছে।
লেবাননে জাতিসংঘ মিশনে যাচ্ছেন নৌবাহিনীর 85 সদস্য। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, কখন যাত্রা শুরু হবে? জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবাননে যাবেন বাংলাদেশ নৌবাহিনীর 85 জন সদস্য। আমরা ঠিক এই মুহূর্তে আছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তারা এখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর যে সদস্যরা 85 জন সদস্য রয়েছেন তারা ঠিক 10টার পরেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারা লেবাননের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। লেবাননে তারা যে এর আগেও গত 19শে নভেম্বর লেবাননে বাংলাদেশ নৌবাহিনীর 25 জনের সদস্য তারা ওখানে গিয়েছেন। লেবাননে তারা মূলত যাচ্ছেন যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইউনিফিল যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের অংশ হিসেবে তারা সেখানে যাচ্ছেন এবং লেবাননে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ ঠেকাতে এবং তারা যে লেবানিজ যে জলসীমা রয়েছে সেখানে যে সমুদ্র সন্দেহভাজন কোনো জাহাজ আসলে তারা সেখানে তল্লাশি চালাবেন এবং তারা যে বাংলাদেশ নৌবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা যে সেখানে বসবাসরত বাংলাদেশিদের চিকিৎসা সেবা তারা সেখানে প্রদান করবেন। এছাড়া এরা মূলত বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ রয়েছে সংগ্রাম সেটাতে তারা অংশ নেবেন এবং এছাড়াও নৌবাহিনীর যে ব্যানকন 15 রয়েছে সেটা যে সদস্যরা রয়েছে 110 জন তারা আসলে আগামীকাল সকাল নাগাদ বাংলাদেশে তারা ফিরবেন বলেও জানা যায়। এছাড়াও যে লেবাননে যে বাংলাদেশের যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন রয়েছে সেখানে তারা বাংলাদেশের যে বিভিন্ন সময় তারা বিভিন্ন ভালো কাজ করেছেন সেটা যাতে সমুন্নত রাখতে এবং যে নৌবাহিনীর যে বিভিন্ন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার এম আশরাফুল আলম বাংলাদেশ নৌবাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের আসলে তারা ব্রিফ করছেন এই সময়ে আমরা সেটা দেখতেই পাচ্ছি এবং বাংলাদেশ নৌবাহিনীর যে 85 জন সদস্য এখানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন তারা এখানে তার যে ব্রিফ করছেন নৌবাহিনীর সদস্যরা তারা সেই ব্রিফটা আসলে তারা শুনছেন এবং এছাড়াও চট্টগ্রাম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে লেবাননে যাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তারা আসলে বাংলাদেশের যে বিগত সনের যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের দেশের সাফল্য সেটা তারা সমুন্নত রাখবেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। এই ছিল চট্টগ্রামের বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদ, আপনাকে ধন্যবাদ। পিলার থেকে খসে পড়ছে কংক্রিট, বেরিয়ে গেছে জং ধরা রড, সংযোগস্থলে ফাটল আর ফাঁকের ভেতর গজানো গাছ। এমন বেহাল 60-এর দশকে নির্মিত চট্টগ্রামের দেওয়ানহাট ওভারব্রিজের ব্যস্ততম স্থাপনার একটি অংশ বন্ধ হলে থমকে যাবে সমুদ্র বন্দর, বিমানবন্দর, ইপিজেড সহ পুরো নগরীর যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম মহানগরীর বুকে দাঁড়িয়ে থাকা 60 বছর বয়সী দেওয়ানহাট ওভারব্রিজ। এখানে প্রতিদিন চলাচল করে মালবাহী ট্রাক, কন্টেইনারবাহী ট্রেলার, বাস ও অন্যান্য যানবাহন, আর নিচ দিয়ে ছুটে চলে ট্রেন। বয়সের ভার আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজের পিলার থেকে খসে পড়ছে কংক্রিট, কোথাও কোথাও গজিয়েছে গাছপালা। সাম্প্রতিক ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ কাঠামো নিয়ে জনমনে বেড়েছে উদ্বেগ। আমরা মাঝে মাঝে যাইলে বা গেলে, কারণ আমাদের জন্য হচ্ছে ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এটা ধসে পড়তে পারে। এখন ধসে পড়ার কারণে অনেকে নিহত হইতে পারে, অনেকে আহত হইতে পারে। যেমন বর্তমান পরিস্থিতি, ভূমিকম্পের কারণে অনেকে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। পাকিস্তান আমলে নির্মিত এই স্থাপনায় ব্যবহার হয় নিম্নমানের রড। সবশেষ 1979 সালে সংস্কার হয় ব্রিজটি। এরপর থেকে চলছে জোড়াতালি দিয়ে। কম্পের ফাটে গেছে, পিলার একটাও ভালো নাই, সবগুলি অবস্থা খারাপ, যে কোনো মহৎ দুর্ঘটনা ঘটবেই। এটা ব্রিজটি আরেক দফা সংস্কার নাকি নতুন করে নির্মাণ হবে তা নির্ভর করছে চুয়েটের পরীক্ষা নিরীক্ষার পর। এই পুরো বিষয়টা অ্যাসেসমেন্ট করার জন্য আমরা চুয়েটকে অনুরোধ জানিয়ে একটা ফাইল ইনিশিয়েটিভ করছি। তো এখান থেকে চুয়েট থেকে যদি ওরা অ্যাসেসমেন্ট করে দেয়, ওরা যেভাবে মতামত দেবে আমরা হয়তো পরবর্তীতে সেই ধরনের কার্যক্রম গ্রহণ করব। শহরের ব্যস্ততম এই ব্রিজের প্রতি ইঞ্চিতে ঝুঁকির চিহ্ন। শীঘ্রই সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। হবিগঞ্জের নবীগঞ্জের পানিউমদা শমশেরগঞ্জ সড়ক এখন 2 জেলার মানুষের দুর্ভোগের কারণ। হবিগঞ্জ ও মৌলভীবাজারের লক্ষাধিক মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্রই সংযোগ সড়ক এখন চলাচলের অনুপযোগী। সৃষ্টি হয়েছে খানাখন্দ, গর্তের, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
হবিগঞ্জ মৌলভীবাজার জেলার যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক নবীগঞ্জের পানিউমদা শমশেরগঞ্জ সড়ক। কিন্তু গত ৫-৬ বছর ধরে ৪.৫ কিলোমিটার অংশ জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বেহাল সড়কে ভোগান্তিতে পথচারী, যাত্রী ও পরিবহন চালকরা। ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা ও ইজি বাইক উল্টে যাওয়া এখন স্বাভাবিক বিষয়। সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। খুবই যন্ত্রণা এবং দুর্ভোগ পোহাতে হয় এবং আমাদের অবস্থাটা কি তাড়াতাড়ি উত্তরণের জন্য বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য। জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব হয় সংস্কার করে জনগণের সুন্দরভাবে চলাচল করা উপযোগী করা। যাত্রী কমে যাওয়ায় আয় রোজগারে ভাটা পড়েছে চালকদের। রাস্তা ভাঙ্গা, প্যাসেঞ্জার উঠে না, রুগীও উঠে না, প্যাসেঞ্জার না থাকায় রুজি রোজগারও কমছে। তখন আমরা এই পরিবারটা কেমনে চলতো? এই সমস্যা দেখা দেয়। গাড়ি ওখানে খাস এলাম প্রায় 700 টাকা বেরিং গেছে কি এই অবস্থার মাঝে জনগণ বালা করতে না, একটা রুগী দেখতে পারে না ভাই রাস্তার কারণে। ঢাকা থেকে কর্মকর্তাদের পরিদর্শন শেষে অনুমোদন দিলেই সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলছেন উপজেলা প্রকৌশলী। অলরেডি এটা আমাদের প্রায়োরিটি লিস্টে আমরা ঢাকায় প্রেরণ করেছি। সেক্ষেত্রে তারা ঢাকা থেকে টিম নবীগঞ্জে ভিজিট করবে। তারা দেখে যদি পানিবন্ধ সংস্কার রাস্তায় যদি তারা প্ল্যাটফর্ম পাঠাতে বলে আমরা প্ল্যাটফর্ম পাঠিয়ে দেবো এবং সেটা অনুমোদন আসলে কাজ করতে পারবো। দুই জেলার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা ছিল খাস জমির উপর। সেই জমি বন্দোবস্ত নিয়ে বসতি গড়ায় বন্ধ হয়ে গেছে চলাচলের পথ। তাই বাধ্য হয়ে গাছতলায় চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। রোদ বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘদিন এভাবেই চলছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩ যুগেরও বেশি সময় আগে সৃষ্টি হয় চিলমারী উপজেলার পূর্বচর পাত্রখাতা প্রাথমিক বিদ্যালয়টি। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি সরকারি হলেও যাতায়াতের সড়কটি ছিল খাস জমির ওপর। ২০১৬ সালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি ২১% খাস জমি বন্দোবস্ত নিয়ে বসতি গড়ে তুললে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ে যাওয়া আসার একমাত্র পথ। এরপর শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন বসতবাড়ির ভেতর দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করলেও নানা কারণে সেই পথও বন্ধ হয়ে গেছে। উপায় না থাকায় বিদ্যালয়ের কাছেই গাছতলায় রোদ বৃষ্টি কুয়াশা উপেক্ষা করে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া চালু রেখেছেন শিক্ষক। আমাদের স্কুলে যাওয়ার রাস্তা নাই, মানুষের উঠোনে আমাদেরকে ক্লাস করতে দিচ্ছে। বাধ্য হয়ে এই গাছতলার নিচে আমাদেরকে গরম লাগে, আরো রাস্তা না হলে আমরা এখান থেকে যাব না। নানাভাবে আমরা মানুষের বাসার ভিতর দিয়ে যাইতে বাধাগ্রস্ত হইতেছি। বাচ্চাদের নিয়ে আমরা রাস্তায় যে গাছ নিচে আমরা ক্লাস নিতে বাধ্য হচ্ছি। আমাদের একটা রাস্তার প্রয়োজন, রাস্তা হলে আমরা স্কুলে যেতে পারি, পাঠদান ভালোভাবে করতে পারি। পাঠদানের সুষ্ঠু পরিবেশ না পাওয়ায় অভিভাবকরাও চিন্তিত সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। রাস্তাঘাট নাই, স্কুলে যেতে পারে না। আমার 2টা মেয়ে পড়ে স্কুলে, রাস্তার জন্য মেয়েটা অনেক দিন ধরে স্কুলে যেতে পারে না। বাড়ির পাশের খালের কিছু অংশ সড়কের জন্য ছেড়ে দিতে রাজি জাহাঙ্গীর আলম। ইউনো স্যার নিজে লোক পাঠিয়েছিল, তহসিলদার এবং সার্ভেয়ার এসেও দেখছে। আমরা আসলে মূলত রাস্তা বন্ধ করে নিই, বন্যা আসলে রাস্তা ভেঙে যায়। এখানে ভালোভাবে রাস্তাটা তৈরি করে নিতে পারলে আমাদের কোনো আপত্তি নেই। বিদ্যালয়ে যাতায়াতের বাধা দূর করতে খালে সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। স্কুলটি আমাদের যে মূল রাস্তা রয়েছে, মূল রাস্তার পরে রয়েছে হচ্ছে আমাদের একটি খাল। এলজিডি এক্সএন মহোদয়ের সাথে কথা বলে আমরা এটা পার্মানেন্ট সলিউশনের জন্য একটি ব্রিজের প্রস্তাব দিচ্ছি। ১০৪ শিক্ষার্থী আর ৬ শিক্ষক নিয়ে নানা সংকটেও টিকে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ডিবিসি নিউজ ডেস্ক। আলুর রোপণ মৌসুম শুরু হলেও জয়পুরহাটে ন্যায্য মূল্য মিলছে না নন ইউরিয়া রাসায়নিক সার। কৃষকের অভিযোগ, টিএসপি, এমওপি ও ডিএপি সার চাহিদা মতো পাওয়া গেলেও বস্তা প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। এর উপর সারের সাথে কিনতে বাধ্য করা হচ্ছে প্যাকেটজাত জৈব সারও। আমন ধান কাটা ও মাড়াই শেষ, চলছে আলু রোপণের প্রস্তুতি। তবে চাষাবাদে সরকারি মূল্যে নন ইউরিয়া সার কিনতে পারছেন না কৃষক। জয়পুরহাটে ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের দাম ১৩৫০ টাকা হলেও কৃষকের তা কিনতে হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে। একইভাবে বাড়তি দাম নেওয়া হচ্ছে ডিএপি ও এমওপি সারেরও। কৃষকের অভিযোগ, সারের সাথে প্যাকেটজাত জৈব সারও কিনতে বাধ্য করা হচ্ছে তাদের। দেয়া হচ্ছে না বিক্রয় রসিদও। এতে বাড়ছে আলুর উৎপাদন খরচ।
ধান বিক্রি করে আসে, ধানের দাম কম, সার কিনবা গেলে সারের দাম বেশি। এত কষ্ট করে আমরা এই সার নিয়ে যাই, আমরা পরবর্তীতে কৃষি উৎপাদন আবাদ করে আলু দাম পাই না। অভিযোগ অস্বীকার করে নিয়মিত মনিটরিংয়ের দাবি সার ব্যবসায়ীদের। সরকারি ন্যায্য মূল্যে কৃষি মন্ত্রণালয়ের যে নিয়ম অনুযায়ী তাদেরকে সার দিচ্ছি। তবে চলতি মাসের বরাদ্দ পেলে স্বাভাবিক হবে সার সরবরাহ, বলছেন জেলার বিসিআইসি অনুমোদিত ব্যবসায়ীরা। ডিলারের কাছে আপাতত কোনো মাল বিক্রি করতেছি না, কৃষকের মাধ্যমে আমরা সার বিতরণ এবং বিপণনের ব্যবস্থা সুচারুরূপে পরিচালনা করে আসতেছি। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা ও নিয়মিত বাজার তদারকির আশ্বাস সংশ্লিষ্টদের। সরকারের যে নির্দেশনা আছে, সারের যে মূল্য নির্ধারণ করে দেওয়া আছে, সেটা যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়, তার জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্টও পরিচালনা করছি। কোনো কৃষক ভাই কোনো দাম বেশি নেওয়ার সমস্যায় ভোগেন, সাথে সাথে সেই নাম্বারগুলোতে নক করার চেষ্টা করার জন্য অনুরোধ করা হচ্ছে বা ওদের কৃষি হিসাবে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। জেলায় নভেম্বর মাসে ২৯,৯32 মেট্রিক টন নন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে বরাদ্দ মিলেছে ১৩,৭১০ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। শীত মৌসুম শুরু হতেই চাঙ্গা সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী। উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করার সাথে সাথে বেড়েছে ব্যস্ততা। দামে কম আর মানে ভালো হওয়ায় এখানকার কম্বলের চাহিদা বেশ। এ শিল্প এগিয়ে নিতে স্বল্প সুদে ঋণ সুবিধার দাবি ব্যবসায়ীদের। শীত মৌসুম শুরুর ৬ মাস আগে থেকেই জুট কাপড় জোড়া লাগিয়ে কম্বল তৈরির তোড়জোড় শুরু হয় সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীতে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় কিনে আনেন স্থানীয় ব্যবসায়ীরা। বাছাই করা কাপড় দিয়ে তৈরি হয় কম্বল। গাজীপুরের শিমুলদায়ের ছালাভরা কুনকুনিয়া, ঢেকুরিয়া সহ আশেপাশের ২৫ থেকে ৩০টি গ্রামে গড়ে উঠেছে এই কম্বল শিল্প। পড়াশোনার পাশাপাশি অনলাইনে কম্বল বিক্রি করে স্বাবলম্বী অনেক তরুণ। কম দাম আর মানে ভালো হয় এখানকার কম্বলের চাহিদা দেশ জুড়ে। অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসলাম, কাজীপুর কম্বল বাজার একটা পেজ করলাম, যার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমরা ভালোভাবে সারা পাইতেছি। সারা দেশের মানুষের কাছে আমরা এখন ভালোভাবে সকল ধরনের কম্বল পৌঁছে দিতে পারছি। যে কম্বলগুলো পাওয়া যায় এগুলোর দামে অনেকটাই সাশ্রয় আর মানের দিক থেকে অনেকটা ভালো। বাহারি নামের, রং ও ডিজাইনের কম্বল বিক্রি করছেন ব্যবসায়ীরা। দাম সর্বনিম্ন ৮০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫,০০০ টাকা। দূর দূরান্ত থেকে এই জায়গায় প্রতিদিন পাইকারপত্র আসছে এবং দিন দিন এই ব্যবসা আরো প্রসার ঘটতেছে। এই শিল্পের প্রসারে স্বল্প সুদের ঋণের পাশাপাশি লেনদেন নিরাপদ করতে একটি ব্যাংকের শাখা স্থাপনের দাবি ব্যবসায়ীদের। স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে ওই মালিকরা আরো উৎসাহিত হবে, শ্রমিকরা উৎসাহিত হবে। কম্বল ব্যবসায়ীদের পাশে থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তার জন্য সচেষ্ট রয়েছি। একই পাশাপাশি তাদের বাণিজ্যিকভাবে ব্যবসা প্রসার এবং ব্যবসা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় ধরনের বাণিজ্যিক কার্যক্রমে তারা যুক্ত হতে পারবে। শীত মৌসুমে ২০০ থেকে ৩০০ কোটি টাকার কম্বল বিক্রি হয় এই পল্লীতে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামের মোস্তাফিজুর রহমান মাত্র ১০,০০০ টাকা পুঁজি নিয়ে স্বামী স্ত্রী মিলে শুরু করেন জামদানি শাড়ির ব্যবসা। হাতের কাজ ভালো হওয়া ও জামদানির চাহিদা বেশি থাকায় শুরু থেকেই পিছু ফিরে তাকাতে হয়নি মোস্তাফিজুর রহমানের। ছোট টিনের ঘর, এর মধ্যে সারিবদ্ধভাবে সাজানো ৬টি তাঁত। প্রতিটি তাঁতে দুজন করে বসে একসঙ্গে কাজ করছেন ১২ জন। রেশম সুতা, বায়না সুতা ও জরির বুননে তৈরি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়ি। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে মোস্তাফিজুর রহমান নিজ বাড়িতেই কারখানা বসিয়ে তৈরি করছেন ঐতিহ্য জামদানি শাড়ি। মাসে ২২ থেকে ২৫টি জামদানি শাড়ি তৈরি হচ্ছে, সেগুলো বিক্রিও হয়ে যাচ্ছে। শাড়ির মান ভালো হওয়ায় অনেক ক্রেতা বাড়িতে এসে কিনে নেন। অভাবের সংসারে ৫ম শ্রেণীর পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি মুস্তাফিজের। মাত্র ১২ বছর বয়সে কাজের সন্ধানে পাড়ি জমান নারায়ণগঞ্জে। রূপগঞ্জের প্রণবকুল গ্রামে জামদানি শাড়ি তৈরির কাজে যোগ দেন। ২০২০ সালে করোনা মহামারীতে বন্ধ হয়ে যায় কারখানা। তবে কঠিন সংকটেও হাল ছাড়েননি মুস্তাফিজ। ২০২২-এর শুরুতে মাত্র ১০,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করে জিআই স্বীকৃত পণ্য জামদানি শাড়ি ও মসলিন জামদানি তৈরির কাজ। প্রথম ইনভেস্ট করছি ১০,০০০ টাকা, এখন ইনভেস্ট আলহামদুলিল্লাহ ভালো, কারণ ৪ লাখ ৫ লাখ টাকা এবার এই জায়গার ভিতরে আমার
ইনভেস্ট আছে। জনবল সংকট থাকা সত্ত্বেও স্থানীয় তরুণদের প্রশিক্ষণ দিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। এই জায়গায় শিখছি, এই জায়গায় শুরুতে এই জায়গায় কাজ করতেছি, 3-4 বছর ধরে আমি কাজ করতেছি। আল্লাহর রহমতে আমি ভালোই আছি। সরকারি সহযোগিতা পেলে বহু বেকার যুবককে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে আরো সমৃদ্ধভাবে আমদানি তুলে ধরা সম্ভব। যদি এরকম পুঁজি পাই বা এরকম কোনো ভালো লোনের ব্যবস্থা হয় তাহলে অবশ্যই চিন্তা ভাবনা আছে এটা ভালো পরিবেশে করার। তার শারীরিক মানও খুবই ভালো। সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি তার কোনো সহযোগিতা প্রয়োজন হয় পক্ষ থেকে তার পাশে থাকবো। ভারত সহ বিশ্বের অনেক দেশে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের জামদানি শাড়ি। ডিবিসি নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা সেবা দিতে লাইসেন্স নেয়ার পরও ভিসা না পাওয়ায় দেশটিতে যেতে পারছেন না অসংখ্য চিকিৎসক। তাছাড়া নানা প্রতিবন্ধকতার কারণে ক্রমান্বয়ে এই দেশটিতে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা কমে যাচ্ছে। অপরদিকে ভারত, পাকিস্তান ও মিশরীয় চিকিৎসকদের আধিপত্য দেশটিতে। আবুধাবির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি চিকিৎসকদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব তথ্য। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা মাত্র 263 জন। ফার্মাসিস্ট ও নার্সের সংখ্যা অত্যন্ত কম। অথচ দেশটির স্বাস্থ্য খাতে বাংলাদেশি চিকিৎসকের চাহিদা থাকলেও নানা জটিলতার কারণে সেই শূন্যস্থান পূরণ করা যাচ্ছে না। অসংখ্য চিকিৎসক আমিরাতের স্বাস্থ্যসেবার লাইসেন্স পেলেও ভিসা জটিলতার কারণে দেশটিতে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন চিকিৎসকরা। প্রবাসীরা বেশি বসবাস করে তাদেরকে চিকিৎসা সেবাটা কিভাবে তাদের দোরগোড়া পৌঁছানো যায় এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাগুলোতে আমরা ছোট ছোট কমিউনিটি ক্লিনিক করে তাদেরকে আমরা চিকিৎসার আওতায় আনবো। এই প্রফেশনটাকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিভাবে জনপ্রিয় করা যায় এবং যে টেকনিক্যাল সমস্যাগুলো আছে, প্রশাসনিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দূরীকরণে দূতাবাস কিভাবে হেল্প করতে পারে এগুলো নিয়ে আমাদের খোলাখুলি আলোচনা হয়েছে। সেমিনারে বক্তারা আমিরাতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের বর্তমান কর্মপরিবেশ, পেশাগত সুযোগ সুবিধা, ভিসা জটিলতা, পরিবার পরিজন দেশে রেখে কাজ করার মানসিক চাপ সহ নানান চ্যালেঞ্জ তুলে ধরেন। এসব কারণে আমিরাতে বসবাসরত 15 লাখের বেশি বাংলাদেশি নাগরিক নিজের দেশের চিকিৎসকদের পরামর্শ পেতে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশি ডক্টর বাংলায় কথা বলছে তো খুব কমফোর্টেবল ফিল করে এবং খুব খুশি হয় যে সে তার কথাগুলো ভালো করে বুঝাতে পারছে। এদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশের কয়েকজন বিনিয়োগকারী গবেষণা শেষে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করছে। ক্যান্ডিডেট যারা পাশ করেছে কিন্তু ভিসার কারণে বাংলাদেশ থেকে ভিসা পাচ্ছে না এবং তারা এখানে আসতে পারছে না। এখানে খুব ভালো ভ্যালু আছে বাংলাদেশি ফার্মাসিস্টের জন্য, বাট আমাদের কিছু প্রসেসিং স্মুথলি হলে এটা আরো খুব ভালোভাবে হয়। সরকার এবং এমবেসি যাতে করে এটা হাই প্রায়োরিটিস দিয়ে ভিসা সংক্রান্ত প্রবলেমটাকে যত দ্রুত সম্ভব সলভ করতে পারে। ডক্টরদের যে সমস্ত সমস্যাগুলো আমরা দেখলাম সেগুলোকে টেক আপ করা এবং শুধু ডক্টর না এর পাশাপাশি ফার্মাসিস্ট এবং নার্সদেরকেও এই দেশে আনা যায় সেই বিষয়ে আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম। সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন স্বাস্থ্য খাতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। ডিবিসি নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন। এখন রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূত পাঠানোর কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা রয়েছে তাতে সমর্থন রয়েছে। এর মধ্যেই ট্রাম্প বলেছেন শান্তি চুক্তি নিশ্চিত করতে তার বিশেষ দূতকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য পাঠাবেন। মঙ্গলবার এ নিয়ে কূটনৈতিক তৎপরতা দেখা যায়। এর 2 দিন আগে জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় আলোচকরা ট্রাম্পের প্রাথমিক শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কারণ 28 দফা অনুযায়ী কিয়েভকে আগে রাশিয়ার কাছে ভূখণ্ড ছাড়, সামরিক সক্ষমতা সীমিত করতে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা পরিত্যাগ করতে বলা হয়েছিল। পরে 28 দফা বাদ দিয়ে নতুন 19 দফা প্রস্তাব করে মার্কিন প্রশাসন। এতে সম্মতি দেয় ইউক্রেন। রাঙামাটির বিসিক শিল্পনগরীর কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য মিলেছে কাপ্তাই হ্রদে। তাতেই পানিসহ পরিবেশ দূষিত হচ্ছে। সেই দূষণে চর্মরোগ ছড়িয়ে পড়ছে এলাকাবাসীর মধ্যে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। অবশ্য পরিবেশ ধ্বংসকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে পরিবেশ অধিদপ্তর। কাপ্তাই হ্রদের এই অংশের পানির উপর নির্ভরশীল মানিকছড়ি, সাপছড়ি ও জীবতলী ইউনিয়নের প্রায় 30,000 মানুষের এই পানি দিয়েই রান্নাবান্না সহ চলে নিত্য কাজ।
তবে বিসিক শিল্পনগরীর এক রাবার ফ্যাক্টরির বর্জ্যে এসব এলাকার সামনে দিয়ে বয়ে চলা হ্রদের নীল জলরাশিতে এখন লালচে আবরণ তৈরি হয়েছে। এতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি। আর অন্য উপায় না থাকায় বাধ্য হয়ে এই পানি ব্যবহারে পুরো এলাকা জুড়ে দেখা দিয়েছে চর্মরোগ সহ নানা ধরনের পানিবাহিত রোগ। মারা যাচ্ছে হ্রদের মাছ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, তারপরও কারখানা চালু রেখেছে ফরেস্টার ল্যাটেক্স অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রি। চর্মরোগ সহ পানিবাহিত নানান সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। প্রায় লোকের চর্মরোগ হচ্ছে, আমার ধারণা এই কেমিক্যালের দ্বারাই এসব হতেছে। এই ফ্যাক্টরিটা হওয়ার পরে এখন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু চর্মরোগ। আমি রাঙামাটি জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর থেকে দাবি জানাচ্ছি দ্রুত এই ব্যবস্থাটা নেওয়ার জন্য। হ্রদে বর্জ্য ফেলার অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনেই ফ্যাক্টরি চলছে বলে দাবি প্রতিষ্ঠানটির। গত 8 মাস থেকে খালের সাথে আমাদের বাহিরের সাথে আমাদের ফ্যাক্টরির কোনো যোগাযোগ নাই। আরো ফ্যাক্টরি আছে তো খালের সাথে কানেকশন হইতে পারে অন্য কারো কিনা, সেটা ভাই আমি সঠিক প্রতিবেদন। বর্জ্য ফেলার অভিযোগে আগেও ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছিল। ইটিপি ব্যতীত কারখানা চালানোয় আবার ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তর। পানি পরিশোধন ব্যতীত কোনো তরল বর্জ্য খালে তারা প্রবাহিত করবে না। সেটার ধারাবাহিকতায় এই বছর তাদের প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কথা। এরপরও যেহেতু আমরা পুনরায় তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, আমরা পুনরায় স্থানটি ভিজিট করে তাদের বিরুদ্ধে আইনগত পুনরায় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বর্জ্য অপসারণের বিকল্প ব্যবস্থা করে হ্রদের পানি ব্যবহারযোগ্য করার পাশাপাশি রাবার ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। নিরাপত্তা জনবল সংকট সহ নানা প্রতিকূলতায় চালু করা যাচ্ছে না 100 থেকে 250 শয্যায় উন্নীত হওয়া নরসিংদী জেলা হাসপাতালটি। প্রতিদিনই এ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, তবে সেই অনুপাতে নেই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। 250 শয্যা চালু করা গেলে নরসিংদী ও আশেপাশের রোগীদের সেবা প্রাপ্তির পাশাপাশি কমবে রোগীদের ঢাকামুখী প্রবণতা। সারা দেশের মধ্যে জেলা পর্যায়ে 2 বার শ্রেষ্ঠ হয় নরসিংদী 100 শয্যার জেলা সদর হাসপাতাল। জেলা ও আশপাশ এলাকা থেকে প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন শত শত রোগী। হাসপাতালটিতে দিনে ভর্তি রোগীর সংখ্যা থাকে 200-রও বেশি। এছাড়াও জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা নেন 1000-এর বেশি রোগী। তবে শয্যা সংকটের পাশাপাশি অপর্যাপ্ত লোকবলের কারণে চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসকরা। প্রতিনিয়ত যে দেখতেছেন রোগীর যে চাপ অনুযায়ী ঠিকমতো ডাক্তার থাকতেছে না, অনেক রোগী বেড পায় না, নিচে শুয়ে থাকতে হয়। হাসপাতালটির পরিসর বাড়াতে 2019 সালে অনুমোদন দেওয়া হয় 250 শয্যায় উন্নীত করার। এরপর 22 সালে নির্মাণ কাজ শেষ হলেও এখনও হস্তান্তর হয়নি নতুন ভবন। 250 শয্যার ভবনটি চালু করা গেলে উন্নত চিকিৎসা মিলবে বলে আশা সেবা প্রত্যাশীদের। সব কাজ কমপ্লিট করা আছে দেখা যাচ্ছে, শুধুমাত্র চালু হইলে রোগীরা অনেকটা আরামদায়কভাবে চিকিৎসাটা নিতে পারত। যদি এটা চালু হতো তাহলে আর আমাদের টাকা দিতে হতো না, আমরা এখানেই চিকিৎসা নিতে পারতাম। এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে 1 মাসের মধ্যেই হস্তান্তর সম্ভব নতুন ভবন। হাসপাতালে আরও অনেক আনুষঙ্গিক ব্যাপার থাকে, লজিস্টিক সাপোর্টগুলো যদি ওনারা পান সেক্ষেত্রে হস্তান্তর নেবেন, কিন্তু এটার কোনো স্পেসিফিক এখনো আমরা তারিখ পাইনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসক সহ লোকবল না বাড়ালে কাজে আসবে না 250 শয্যার হাসপাতাল। যে পরিমাণ রোগীদেরকে আমাদের সার্ভিস দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি রোগীদেরকে আমাদের সার্ভিস দিতে হচ্ছে। লজিস্টিক এবং জনবলও যে দিচ্ছেন, তবে আমাদের প্রয়োজনের তুলনায় সেটি এখনো একেবারে পুরোপুরি হয়নি। 250 শয্যা চালু হলে মিলতে পারে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউর মতো আধুনিক চিকিৎসা সেবা। তাই দ্রুত সংকট নিরসন করে হাসপাতালটি চালু করার দাবি নরসিংদীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।